আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা বেশ অনেক দিন ধরে একটা প্রশ্ন করতেছেন। এই প্রশ্নটা আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। আ তারপর আপনারা এখনো করতেছেন। অনেকে আপনারা আছেন যারা আবার বোঝেন ব্যাপারটা। তারা পক্ষেও বলছেন। কিন্তু তারপরেও এই প্রশ্নটা মানে যাইতেছে না। প্রশ্নটা বারবার আসতেছেই। আপনারা আমার অনেক সময় বলেন না যে, "ভাই খালি ভিডিও করেন।" হ্যাঁ? আপনি এটা বুঝেন না। এগুলো ১ম কথা। আপনি যদি মনে করে থাকেন যে খালি ভিডিও করা খুবই সহজ কাজ। এই সহজ কাজ যদি আপনার মনে হয়ে থাকে এটা সহজ না কোনদিনও। এ হচ্ছে ১ম কথা। কথা আরো আছে ইম্পোর্টেন্ট কথা। কিন্তু আগে আমারটা আমি ক্লিয়ার করি। মোটেও এটা সহজ কাজ তো ১ম এই না। হ্যাঁ? এটা আপনারা কেন বুঝেন না আমি জানি না। বুঝবেনও না। কারণ হচ্ছে আমি য আমি আমি কি মনে করি জানেন? যারা সেলুনে কাজ করে না? চুল কাটা আমি মনে করি এর চাইতে শান্তির কাজ মনে হয় দুনিয়ায় আর কিছু নাই। হ্যাঁ, খালি হাত দিয়ে কাটে। আবার একটা কাজ শেষ হয় কতক্ষণ বইসা থাকে। আবার একজন আসে আবার কাটে। আমি মনে করি এটা। তাদের কোনো খরচাও নাই। খরচার মধ্যে কি খরচা? একটা হচ্ছে যেটা আমি মনে করতাম অনেকদিন আগে থেকে আর এখন মনে করি সেটা হচ্ছে সেলুনে যারা কাজ করে তাদের কষ্ট হয় না। তাদের ইনভেস্ট করা লাগে না অনেক কিছু। তারা একটা ব্লেড কিনে, হ্যাঁ? এতেও মানে একটা ব্লেড খালি পরিবর্তন করা লাগে। এছাড়া তার কিছু চেঞ্জ করা লাগে না। এটা আমি মনে করি। কিন্তু তাদের অবস্থা যেটা, আপনারা যদি কেউ থেকে থাকেন যে সেলুনে কাজ করেন, তাহলে একটু বলবেন। মানে যার কষ্ট সে বুঝে ভাই, হ্যাঁ? আপনি আমার কষ্ট জীবনেও বুঝবেন না। আর আমি এই জায়গায় আসতে যে আমি কত কিছু করে আসছি সেটা আপনারা জানেন না। আপনারা আমার সম্বন্ধে কি বা জানেন? আমি খালি মনে করেন কি যে আমি খাবার ভিডিও করছি আর সাথে আমি ইউটিউবার হয়ে গেছি। এখন আমি এরকম গ্রামে ভিডিও করতেছি। খুবই সহজ। এরকম যদি মনে করে থাকেন তাহলে এটা হচ্ছে একটা মানে মানে কি বলবো যে এটা ভুল ধারণা শুধুমাত্র। হ্যাঁ? মোটেও এটা এত সহজ না আমার জন্য। বা এটা কারো জন্যই সহজ না। কোন কিছুই কোনদিন কারো জন্য সহজ না। সহজ বলতে সহজ আছে। সেই সহজ থেকে ভাই টাকা আসে না। যদি সহজ কোনো কিছু থাকে সেটাতে টাকা আসে না ভাই। টাকা আসতে হইলে আপনার ঘাম ঝরাইতে হয়। নাহলে আপনার ব্রেনের প্রেশার দিতে হয়। কোনো না কোনো কিছু করতে হয়। হ্যাঁ? বিনা কারণে কোনদিন টাকা আসে না। যদি আপনি মনে করেন যে বিনা কারণে মনে হয় খুব সহজ, এত সহজ তাহলে আপনি কেন করতেছেন না? আমি তো আর আপনার হাত ধরে পা ধরে রাখি নাই যে আপনি করবেন না। তাই না? এত সহজ হইতো। মোটেও এত সহজ না। আমি এর আগে অনেক কিছু করছি ভাই। এটা আপনারা জানেন না। এখন তো আপনাদেরকে মানে জানাবো, কি জানাবো? তবে আলহামদুলিল্লাহ আমি যেটাই করছি আমি সবসময় সফল হইছি। আলহামদুলিল্লাহ। কষ্টের কারণে। আপনারা জানেন কিনা আমি জানি না। আ এখন একটু বলি। আমি আগে কি করতাম সেটাও এখন আপনাদেরকে বলা দরকার আছে। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন না ভাই আপনি এখন কি করেন? সেই কি করার মানে আগে, হ্যাঁ? আগে আপনার জানতে হবে যে আমি আসলে কি করতাম, এখন কি করি, হ্যাঁ? আমি কি করতাম ১ম এ সেটা আমি বলি আগে, হ্যাঁ? তবে আমার আমার সব কাজই বেশিরভাগ সময় সব কাজই আমার অনলাইন কেন্দ্রিকই হইছে। এর কারণ হচ্ছে আমি অনেক আগে থেকেই হচ্ছে কম্পিউটার ইউজ করি। অনেক আগে থেকে, হ্যাঁ? ছোটবেলা থেকেই কম্পিউটার ইউজ করি। যদিও কম্পিউটারটাও যে আমি খুব সহজে পাইছি তা না। এই কম্পিউটারের জন্য অনেক কিছু হইছে আরকি, হ্যাঁ? মানে পিঠের উপরে ছালাও বান্ধা লাগছে ১ম এ যখন কম্পিউটার চাইছি আমি। কারণ আমাদের একটা মানে মধ্যবিত্ত না, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিলাম। তা আমি যদি বাবার কাছে যাই বলি আমার কম্পিউটার দাও। একটা কম্পিউটার দাম তখন মনে করেন যে ৩০-৪০ হাজার টাকা। অনেক আগের কথা বলতেছি। মোটামুটি এটা কম্পিউটার মোটামুটি একটা পাওয়া যাইত। তো সেটা আমি চাইলেই আমারে কেমনে দিয়ে দেবে বলেন? একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা দিন আনে দিন খায় তারা কি চাইলেই একটা কম্পিউটার কিনতে পারে? পারে না। হ্যাঁ? তো এই কম্পিউটার কিনতে গিয়ে অনেক কষ্ট করতে হইছে। ওই কষ্টের কথা জিজ্ঞাসা কইরেন না ভুলেও। ওটা অনেক কষ্টের আর ওটা অনেক বোকার মতো কাজ। আমার বোন হাসতেছে কারণ এই কম্পিউটারের জন্য মানে কম্পিউটার দেয় না বললে আমি আমার চোখের ভরু, তারপর মাথার চুল সব কামাই ফেলছি। মানে আমার কম্পিউটার লাগবে এইজন্য। তখন কেন যে আমি কম্পিউটার চাইছি এটা আমি জানি না। এখনো মনে পড়তেছে না। কোনো কাজে তো চাই নাই। এমনিতেই কম্পিউটার লাগবে। হ্যাঁ? বা কম্পিউটার থেকে যে কাজ করা যায় সেগুলো তো আমি জানতাম না বললেও। হ্যাঁ? এটা আপনারা আমার লাইফ জার্নি ধরতে পারেন। তো এমন হইছে যখন আমি চোখে ভুরু-টুরু সব কেটে ফেলছি আগে আমি অনেক রাগ করতাম। আগে তো আমি আগেই বলছি। পরে আমার এক ভাবি এসে কও, "ওই বুড়া বেটা কেডা?" মানে কেন জানি আমার মানে বুড়া দেখা গেছে। ছোটবেলায় তখন আমি একবারে ছোট। মানে আমার দাড়িও হয় নাই। তখনকার কথা বলতেছি আমি। মানে চোখের ভুরু না থাকলে কিন্তু মানুষ চেনা যায় না। এটা যারা আমরা চোখের ভুরু ছাড়া কেউ দেখি না কোনো সময়। এজন্য বুঝতে পারি না। তো আমি আমার রাগ অতিরিক্ত ছিল। তো চোখের ভুরু-টুরু সব মাথা নেড়ে করে আমি শুয়ে রইছি এরকম করে। এক ভাবি আইসা বলে, "কি বুড়া বেটা কেডা?" আমি তো অবাক। এটা কি কয়? পরে আমি কোনমতে মুখটা লুকাইছি। যাই হোক তো ওই ক্ষেত্রে আমার কম্পিউটার পাওয়া আ ওটাও অত সহজে পাইনি যেটা বললাম। এরপরে অনেক মাইর-টাইর খাওয়া লাগছে। তো অনেকদিন পরে আমি কম্পিউটার পাইছি। তো কম্পিউটার পাওয়ার পরে আমি কি করতাম কম্পিউটারে? ওই সিনেমা দেখতাম।
সিনেমা ডাউনলোড করতাম। তখন ওয়াইফাই যে জিনিসটা কি এটাও জানতাম না। ওয়াইফাই এর মনে করতাম কি জানেন? যে ওয়াইফাই মনে হয় ফ্রি একটা জিনিস। বিভিন্ন বড়, বড় জায়গায় পাওয়া যায়। তা আমি আমার বন্ধুরে নিয়ে যাইতাম মানে বড়, বড় জায়গায়, ধানমন্ডির বড়, বড় জায়গায় যেখানে হচ্ছে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। মানে তখন যে ওয়াইফাই যে এত সহজে নেওয়া যায় এটা জানতাম না। হ্যাঁ? বা জানার চেষ্টাও করিনি। মনে করছি মোবাইল দিয়ে টাকা দিয়ে এমবি চালানো লাগে আর এটা ফ্রি পাওয়া যায়। যেখানে ফ্রি পাবো এটাই তো ভালো। মানে বিভিন্ন জায়গায় যাইতাম। পরে মানে খোঁজার চেষ্টা করতাম যে কোন জায়গায় ফ্রি ওয়াইফাই আছে। হ্যাঁ? ধানমন্ডি শঙ্করে যাইতাম। হ্যাঁ? ওখানে ফ্রি পাওয়া যেত। তো অনেক মানে আমি ৩ বছর ধরে আমি মানে খালি এমবি ভরতেছি মোবাইলে। হ্যাঁ? সেটা দিয়ে আমি কম্পিউটার ইউজ করতেছি। কিন্তু জানতাম না যে ওয়াইফাই আমার নিচের মানে আমার বাসা ছিল একবার মেইন রোডে। সেখানে নিচের দোকান হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল। কম্পিউটার ওই যে লোড-টোড দেয় ওই দোকান ছিল। মানে সেখান থেকেও আমি যে জানার চেষ্টা করব, আমি জানার চেষ্টাই করি নাই কেন জানি, জানি না আমি। হ্যাঁ? তো ওয়াইফাই পাই নাই মানে থাকা অবস্থায়ও পাই নাই প্রায় ৩-৪ বছর। তো এরপরে ১ম আমি কাজ শুরু করি কি সেটা আমি বলি। ১ম আমি হচ্ছে ফানি ভিডিও করা শুরু করি। যেটা আপনারা জানেন না। অনেক ভিডিও এখনো আছে। হ্যাঁ? ফানি ভিডিও হচ্ছে যে পোলাপান মিলে যে ফানি ভিডিও আগে করতো, এখনো করে মানুষ। তো সেইগুলো ভিডিও করার চেষ্টা করলাম। এলাকার বড় ভাই, হ্যাঁ? এরকম ভিডিও করা শুরু করলাম ১ম এ। তো এরকম করে প্রায় ১.৫ বছর কাটাইছি শুধুমাত্র ফানি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা জেনে নেন একটু। আজকে যেহেতু জীবনের গল্প বলতেছি একটু শুইনা নেন। ১ম এ যখন আমি YouTube চ্যানেল খুলি, হ্যাঁ? যখন আমি বুঝলাম যে YouTube চ্যানেল মানে খোলা যায় বা YouTube এ চ্যানেল খোলা যায়, তখন আমি YouTube চ্যানেল খুলছি কি জন্য সেটা আমার এখন মনে নাই। মানে এমনিতেই একটা YouTube চ্যানেল খুলছি। খুইলা ওই যে ওয়াজ মাহফিল আছে না? তো ২ টা ওয়াজ আর এক ছাগল এত ডিস্টার্ব করতেছে। ২ টা ভিডিও আপলোড করছি একটা চ্যানেল খুলে। এগুলো ওরা কেউ জানে না এগুলা, হ্যাঁ? তো মানে ২ টা ভিডিও আপলোড করছি একটা মানে চ্যানেল থেকে ডাউনলোড করে। YouTube থেকে ডাউনলোড করে আমার নিজের চ্যানেলে আপলোড করছি। আপলোড করার পরে আমি হচ্ছে আমার নানুর সাথে মানে গ্রামে চলে আসছি। গ্রামে আসার পরে মানে প্রায় ২ মাস ছিলাম গ্রামে। তো ২ মাস থাকার পরে আমি যখন আবার ঢাকা গেছি, ঢাকা গিয়ে দেখি কি ভাই ২ টা ভিডিওতে একটা ভিডিওতে ১৬ লাখ ভিউ আর একটা ভিডিওতে হচ্ছে ১৫ লাখ ভিউ। মানে আমি তো ভিউ দেখে অবাক যে এত ভিউজ কেমনে হইতেছে? হ্যাঁ? মানে বুঝেন ২ টা ভিডিও ছাড়ছি শুধুমাত্র। সেই ২ টা ভিডিওতে এত ভিউজ। তো এই ভিউজ দেখে আমি আসলে মানে বুঝতাম না যে আসলে কি করা যায়। হ্যাঁ? মানে YouTube থেকে যে টাকাও ইনকাম হয় এটা তো আগেও জানতাম না। এই হচ্ছে ১ম কথা। পরে কি করা যায়? পরে শুনলাম মানে YouTube এ দেখতে, দেখতে হঠাৎ বুঝলাম যে YouTube হচ্ছে আ মনিটাইজেশন করতে হয়। হ্যাঁ? মানে AdSense এড করতে হয়। AdSense অ্যাকাউন্ট খুলতে হয়। তো মনিটাইজেশন অন করব কেমনে? তো আমি এপ্লাই করে দিলাম। হ্যাঁ? YouTube এ কেমনে এপ্লাই করতে হয় দেখলাম। তো এপ্লাই করে দিছি পরেই দাম করে দেখি যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না। কারণ হচ্ছে আমার চ্যানেলের ভিডিওর টাইটেল হচ্ছে বাংলা। তখন হচ্ছে বাংলা টাইটেল দিলে সমস্যা হইতো। হ্যাঁ? মনিটাইজেশন হইতো না। তো এটা তো তখন জানার ব্যাপার না। তা আমি কি করছি? কই যে মনিটাইজেশন এটা হবে না। দাম করে চ্যানেলটা ডিলিট করে দিছি। মানে ওই চ্যানেল বাদ। হ্যাঁ? ডিলিটই করে দিছি একেবারে। মনে করছি এটা তো হবেই না। কিন্তু ওইটা যে আবার পরে অনেক কাজ করে ওটা ঠিকঠাক করা যায় সেটা আমি জানতাম না। তো ডিলিট করে দেওয়ার পরে বারবার স্ক্রিন অফ হয়ে যায় এখানে। ডিলিট করে দেওয়ার পরে আমি আবার একটা YouTube চ্যানেল খুলছি। সেখানে ২ টা ভিডিও আপলোড করছি আবার। ঐরকম ডাউনলোড করে। ২ টা ভিডিও আপলোড করে আমি আবার গ্রামে গেছি নানির কাছে। যে ভাবছি যে আবার আইসা দেখবো যে মানে এরকম অত ভিউজ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, আমি আবার ২ মাস পরে আবার ঢাকা আসছি নানুর কাছ থেকে। আমি তখন নানুর কাছে বেশি থাকতাম। নানুর কাছে ঢাকা আসার পরে মানে আমি যাই দেখি যে ভাই একটা ভিডিওতে ২ টা ভিউ, আরেকটা ভিডিওতে একটা না ২ টা ভিউ ছিল। মানে ২ টা ভিডিওতে কোনো ভিউজই হয় নাই। আমি তো হতবাক, আমি কি তাহলে মনে হয় কোনো ভুল হইছে আমার। পরে আবার একটা চ্যানেল খুলি ওইটা ডিলিট করে। ডিলিট করে চ্যানেল খুললাম আরেকটা। তো কইরা আবার ২ টা ভিডিও আপলোড করলাম, আবার গেলাম গ্রামে। কই তাহলে এইবার সব তো ঠিকঠাক আছে, আগের মতো করছি, তো এইবার মনে হয় আবার হবে। যাই দেখি আবার হয়তোবা মানে ২০ টা ৩০ টা ভিউজ হইছে। তো এরকম করে আমি পরে বুঝতে পারলাম আস্তে, আস্তে যে আসলে তখন আমার ওইটা করতে, করতে ১ বছর সময় লাগছে। আমি খালি এমনি, এমনি যাইতাম নানুর কাছে, আবার মনে করতাম যে এর মধ্যে আইসা দেখবো যে হয়ে গেছে। হ্যাঁ? তখন গ্রামে বসে YouTube চালাইতাম না। হ্যাঁ? গ্রামে বসে যে মানুষের মেমোরি কার্ডে যেরকম সিনেমা-টিনেমা দেখে ওরকমই দেখতাম। নানুর সাথে থাকতে আমার সবসময় ভালো লাগতো। হ্যাঁ? অনেক, অনেক বেশি ভালো লাগতো। তো আজকের ভিডিওটা আসলে অন্য একটা বিষয়ে কথা ছিলাম। পরে চিন্তা করলাম যে আপনারা আমার সম্বন্ধে এত বেশি জানতে চান যে ভাই কি করেন, কি করেন? আজকে সবই জানবেন। হ্যাঁ? ১ম থেকেই সব জানবেন তাইলে বুঝবেন অনেক কিছু। তো এরকম করে চ্যানেল খোলার পরে অনেকগুলো খোলার পরে আমি বুঝতে পারছি যে আমার আসলে এরকম করলে YouTube চ্যানেল খোলা যায় না বা YouTube চ্যানেলে ভিউজ হয় না। পরে আমি আবার চ্যানেল খুললাম ওইটা ডিলিট করে। তখন ডিলিট করছি। কেন যে ডিলিট করছি জানি না ভাই। খালি মনে করতাম কি মনে হয় কোনো একটা ভুল হইছে বা কেন জানি হইতেছে না। মানে তার মানে আমার ভুল হইছে। পরে আবার নতুন করে খুলতাম। তো খোলার পরে এই অভ্যাসটা আমার আব্বুরও ছিল। এই একটা অভ্যাস। অভ্যাসটা মানে আব্বুর থেকেই পাইছি। আব্বু হচ্ছে মেমোরি কার্ডে যখন সিনেমা-টিনেমা ভরতো না বা গান ভরতো আব্বু অনেক বেশি মানে এই যে গানগুলা।
জারি গান ওগুলো কি গান, ওইরকম আর কি গান। হ্যাঁ, মানে ওই যে একটু ভান্ডারি টাইপ গান, তারপরে ওই যে বাউল টাইপ যেসব গান, ওই গানগুলা। তো গানগুলো বললে আব্বু, মানে কোনো একটা সমস্যা হইলে আব্বু কি করতো, মেমোরিটা বাদ দিয়ে দিত। মানে ওই গান যদি মনে করে কাইটা দিত কথার কথা, তাহলে আব্বু বুঝতো না যে ওইটা ওইটা আবার ঠিক করা যায়। আব্বু ওই মেমোরি বাদ দিয়ে নতুন একটা মেমোরি কিনতো। ওই অবস্থা মনে হয় আমার হয়েছে আর কি। আমি কয়েকবার, বিশ্বাস করুন, কম হইলে এক যদি কম হয় তাইলে হচ্ছে 7 বার হবে যে ডিলিট করছি আমি চ্যানেল। হ্যাঁ, তো এরকম করার পরে একটা চ্যানেল খুললাম, যে ভাবলাম যে না, এটা ডিলিট করবো না। পরে বন্ধু বান্ধব জোগাড় করলাম যে আমরা ফানি ভিডিও করব। ওই বললাম না ফানি ভিডিও করার কথা, ফানি ভিডিও শুরু করলাম। এলাকার বড় ভাই, এরকম ভিডিও করতেছি, তারপরে ভিডিওগুলো আপলোড দেই, কিন্তু দেখা গেল 10টা ভিউজ হয় না। পরে নিজেরা ভিউজ করা শুরু করলাম। আমাদের ওর মোবাইল থেকে দেখো, ওর মোবাইল থেকে দেখো, যার মোবাইল পাও তার মোবাইল থেকে দেখো, সাবস্ক্রাইব করো। এরকম করতে করতে একটা চ্যানেলে আমার 82টা সাবস্ক্রাইব হয়েছে, 82 একবারে। হ্যাঁ, আমার একবারে অঙ্কটা মনে আছে, কারণও আছে। তো আমরা যে বাসায় থাকতাম, ওই বাসা ওই যে পুতুলাল্লার বাড়িতে, ওই বাসায় একটা পোলা ছিল। ওই পোলার আমি কই কি, আমার তো ইউটিউব চ্যানেল আছে, কত সাবস্ক্রাইবার, আমি কি 82টা সাবস্ক্রাইব হয়েছে। ওই পোলা তো হাসাহাসি শুরু করে দিয়েছে, 82টা সাবস্ক্রাইব। হ্যাঁ, মানে এরকম হাসাহাসি করছে আমার নিয়ে। তো তখন আমরা অনেকগুলো ফানি ভিডিও করছি। ফানি ভিডিও এমন ভাবে করছি, মানে পুরো এলাকার মধ্যে, মানে মোহাম্মদপুরে, ঢাকা মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার মধ্যে, মানে আমরা একবার নাম ছড়াই দিছি। হ্যাঁ, যে আমরা সবাই এখন ইউটিউব শুরু করছি, এটা করে মানে আমরা ভিডিও করি, নাটক করি, এরকম। মানে সবাই মিলে অনেক পোলাপান হয়েছি। তো যারা ভিডিও বুঝে বা যাদের এরকম একটা আগ্রহ আছে, সবাই নিয়ে শুরু করলাম। কিন্তু ভিউজ হইতেছে না, মানে ওই যে নিজে সাবস্ক্রাইব যারা করতেছি, ওরকম একটা ব্যাপার। একটু বোরিং লাগতে পারে কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে একটু শুনতে হবে। হ্যাঁ, এরকম করে শুরু করার পরে আহ, এমনকি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, একবারে খুবই ভালো বন্ধু, বাইজিদ আমার এখনো, বলছিলাম আমার আম্মু যখন মারা গেছে তখন আমার এক বন্ধু আমার হেল্প করছিল অনেক বেশি, সেই বাইজিদ। ও আমার হাসাহাসি করতেছিল, 82টা সাবস্ক্রাইবার বেড়াতে, এটা দিয়ে কি করবি। হ্যাঁ, তো এরকম মানে হাসাহাসি সহ্য করে তখন যে আমি মানে সফল হবে এটা তো কল্পনা করি নাই। হ্যাঁ, তো ফানি ভিডিও করে কোনো ধরনের কোনো ভিউজ পাই নাই প্রায়, কি বলবো, আমি মনে হয় যে 2 বছর ধরে আমরা এলাকার মধ্যে এত চেষ্টা করছি, মানে এখানে এখানে যাই, ওখানে যাই, বসিলা যাই, মানে যত নীরব জায়গা সেখানে গিয়ে ফানি ভিডিও করি, এটা করি ওটা করি, কিন্তু কোনো ভিডিওতে কোনো ভিউজই আসে না। And এটার কারণ জানতাম না তখন। পরে দেখি নতুন নতুন শুরু হয়েছে ইউটিউবে রোস্ট ভিডিও। হ্যাঁ, এ ওরে রোস্ট করে, ও ওরে রোস্ট করে। পরে আমি রোস্ট ভিডিও করা শুরু করলাম। আমি এবার রোস্ট ভিডিওতে একটা মানে সঠিক জায়গায় হাত দিছি, কেমনে জানেন? আমি বড় বড় লোকদের রোস্ট করতাম। হ্যাঁ, মানে বড় বড় লোক বলতে অনেক বড়। হ্যাঁ, একেবারে মানে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও শুরু করে দিতাম। কিন্তু ওটার মানে খারাপ বিষয় বা ওটা হচ্ছে মানে একটা হুমকির বিষয় আছে, এগুলো তখন মাথায় ছিল না, তখন পোলাপান ছিলাম তো। তো আমি এরকম অনেক ভিডিও আমি করছি। হ্যাঁ, রোস্ট ভিডিও করার কারণে মোটামুটি ভালো ভিউজ হইতো। এমনকি একদিন আমি একটা ভিডিও আপলোড করে হচ্ছে মানে বাইরে বিকেলবেলা আপলোড করছি, বিকেলবেলা আপলোড করে হচ্ছে ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে মানে রাত 8টার সময় আমি আসছি, আইসা দেখি আমার একটা ভিডিওতে 82,000 ভিউজ। একবার এই অঙ্কই, 82,000 ভিউজ। আমি তো অবাক, মানে 82,000 ভিউজ আমার হয়ে গেছে। হ্যাঁ, একটা ভিডিও আপলোড করাতে, রোস্ট ভিডিও। ভিডিওটা ছিল, কথাটা তো বলা কতটা ঠিকও জানি না। আহ সেখানে হচ্ছে মানে মানে বাংলাদেশ আর্মি থেকে হচ্ছে একটা গ্রুপ কোথায় কোনো ঘুরতে গেছে বা কোথাও, সেখানে হচ্ছে তারা নাচানাচি করতেছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা রোস্ট ভিডিও করছি যে আর্মিরা কেন নাচানাচি করবে। হ্যাঁ, একবার মেয়েদের মতো নাচানাচি ছিল ভিডিওটায়। তো আমি এটা নিয়ে একটা রোস্ট ভিডিও করি, যেটার অনেক ভিউজ হয়েছে, মানুষও পক্ষে কথা বলছিল আমার কমেন্টে। তো এইটা করার পরে আমি আরেকটা কাজ করি, যখন আমি এলাকার মধ্যে সবাই দেখতেছে না ওর তো ভিউজ হইতেছে, তো এরপরে আমার একটা দোকান থেকে, ওরা এটা এগুলো জানে না মনে হয়, যে একটা দোকান হচ্ছে ওই যে আপনার কি জানি ইসের মালামাল, আপনার ওই যে ফ্রিজ, তারপর হচ্ছে টিভি, তারপর প্রেসার কুকার, এসব আইটেম গুলো যখন নতুন বের হয়, তো ওরকম একটা দোকান ছিল। ওই দোকান থেকে আমি একটা মানে রিভিউ চ্যানেল শুরু করি। হ্যাঁ, সেখানে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে কিছু ভিডিও এখন তো দেখানো লাগবে। হ্যাঁ, আপনার কিছু ভিডিও দেখে নেন, দেখাবো আমি এখন। ওই ভিডিওটা নাই, রিভিউর ভিডিওটা। সেখানে আমি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, প্রেসার কুকার, তারপর নতুন কোনো টিভি আসলে, ফ্রিজ আসলে, এগুলো রিভিউ করতাম, যেটা আর ভিউজ হইতো না। হ্যাঁ, মানে 200-100 এরকম ভিউজ হইতো। এরপরে আমি আমার এক যেখান থেকে আমি কম্পিউটার কিনি, বললাম না কম্পিউটার কিনছি, তো কম্পিউটার নষ্ট হইতো যেখানে, সেখানে এক ভাই ছিল, রুবেল ভাই। তো রুবেল ভাইয়ের দোকানে গিয়ে আমি তো বসতাম সবসময়। পরে চিন্তা করলাম তাহলে আমি কেন এগুলার ভিডিও শুরু করতে পারি, কম্পিউটারের ভিডিও। তো এই কম্পিউটারের ভিডিওগুলো আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, স্ক্রিনে আপনারা দেখেন। আলোচনা করবো আসলে আমরা ডেস্কটপ কোন কাজে ইউজ করবো আর ল্যাপটপ কোন কাজে ইউজ করবো। আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো।
তো এরা আমি অনেক মানে কষ্ট আর কি চিন্তা করতে পারি না, অনেকে ভুলভাবে মানে ল্যাপটপ দরকার তখন নিয়ে নেয় ডেস্কটপ, আবার অনেকে ডেস্কটপ দরকার নিয়ে নেয়। এরকম করে হচ্ছে মানে আমি কম্পিউটারে ভিডিও করতাম যে এইটা রিভিউ ওইটা রিভিউ, তো এগুলোতেও মানে খুব একটা তেমন ভিউজ হইতো না, মানে 300 400 একটু বেশি ভিউজ হইতো এই রিভিউ ইসের চাইতে, প্রেশার কুকার তারপর টিভি এগুলোর চাইতে। তো এরকম করে মানে এগুলো করতে করতেও প্রায় অনেক সময় যায়। ওদিকে পাশাপাশি আমার যে রোস্ট চ্যানেল ছিল ওইটা ছিল। তো বিশ্বাস করবেন না, এখন একটা মানে কথা বললে, যদিও তার নাম এখন আর বলতে চাই না, কারণ সে যা করছে আমাদের স্টুডেন্টের সাথে, হ্যাঁ, মানে এটা আসলে কল্পনারও বাইরে। তারপরে বলার ক্ষেত্রে বলা লাগতেছে যে যখন তহিদ আফ্রিদির 12,000 সাবস্ক্রাইবার তার মেইন চ্যানেলে, তখন আমার চ্যানেলে 32,000 সাবস্ক্রাইবার। এটা অনেকে বিশ্বাস করবেন হয়তো বা, হ্যাঁ, আমি তখনকার কথা বলতেছি, 2016 সালের কথা। তো তখন 16 শেষের দিকে, তখন তহিদ আফ্রিদি 12,000 সাবস্ক্রাইবার, আমার 32,000 সাবস্ক্রাইবার ছিল। তোর তোর পরে যে ঘটনা ঘটছে, এই ঘটনা তো দুঃখের ঘটনা। তো রোজ চ্যানেলে আমি ভিডিও করার পরে তখন হচ্ছে আমার টাকা ইনকাম হওয়া শুরু হয়েছে। মানে আমি মোটামুটি ভালো, মানে আমি প্রথম টাকা কত টাকা পাইছি এটা আপনাদের সাথে এখন শেয়ার করতে পারি। আমার জীবনের প্রথম ইনকাম ছিল 14,000 টাকা। তো এই 14,000 যে পাইছি, এটা কিন্তু আমার 1 মাসের ইনকাম না। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রায় 7 মাসের ইনকাম। 7 মাস ধরে আমি 14,000 ইনকাম করছি। তো এটা আব্বু যখন আমি বললাম, মানে আমি একটু হিট দেখাই বলছিলাম, দেখছো আমি এখন ইনকাম করা শুরু করে দিছি। হ্যাঁ, আব্বু বলতো যে কি কাজ করে, হ্যাঁ। তো মানে আব্বু বলতো 14,000 টাকা 7 মাস ইনকাম করছে, এটা দিয়ে দেখি জীবনে কি করবি। হ্যাঁ, আব্বু আমার অনেক বেশি ভালোবাসতো, এমন না যে আমার যা ইচ্ছে তা বলে দিছে মুখ থেকে, এরকম না। হ্যাঁ, আমার যত ভাবে বোঝানো যায় আব্বু তত ভাবে আমাদেরকে সবারই, আমার একলারে না, ফাহিমারে মহিমারে আমাদের সবাই একসাথে বসে আব্বু বুঝাইতো। এটাতে কোনো ভুল নাই ভাই। আব্বু এমন ভাবে মানে এমন এমন আব্বুর জীবনের ঘটনা মানে বলতো, বসে যে বউ আমার লগে একটু কথা শোন। হ্যাঁ, আব্বু আমাদের বুঝাইতো, এমন না যে একটা দাম দুম করে একটা কিছু বলে দিল বা গায়ে হাত তুলে দিল, এরকম না। হ্যাঁ, মানে অনেক বোঝানোর পরে হচ্ছে আমার গায়ে হাত তুলছে জীবনে খুবই অল্প কয়েকবার, কিন্তু অল্প কয়েকবারের মানে যখন মারছে একবার মানে শেষ সীমানা যাওয়ার পরে, হ্যাঁ, যখন আর কোনো অপশন নাই। হ্যাঁ, না আমার কাছে অপশন না থাকলে আমার আবার গায়ে হাত তোলা উপায় থাকবে না ঠিক করার জন্য। হ্যাঁ, আমি এখনো চেষ্টা করি বোঝানোর জন্য, ওরা অনেক বলে যে বোঝা বোঝা বোঝা, তো বোঝানোর চেষ্টা করতেছি। যতদিন পর্যন্ত বুঝবে ততদিন ভালো, না বুঝবে তখন ওই মায়ের উপর নাই, এটা তো সবাই জানেনি। তো আবু যখন বললো এই কথা, তখন আমার একটু মন ভেঙে গেছে যে আসলেই তো আমি মানে 7 মাসে 14,000 টাকা তো খুবই অল্প জিনিস, তাহলে এরকম করে আমার কি হবে। হ্যাঁ, তখন ভিউজ হইতো, তখন ইউটিউবে টাকা ইনকাম মানে খুবই অল্প টাকা ইনকাম হইতো। হ্যাঁ, কারণ তখন অনেক সিস্টেম জানতাম না, নিয়ম জানতাম না। 7 মাসে 14,000 টাকা বুঝেন তাহলে কি অবস্থা। 14,000 টাকা পেয়ে তো আমি খুশিতে পুরো বাগবাগুম। আমি আব্বুরে নিয়ে গেলাম যে একটা সোফা কিনবো। তো এই যে আমাদের সোফা যেটা দেখছেন আমরা আপনার বাসায় সব সময়, এই সোফাটাই আমার জীবনের প্রথম ইনকামের কেনা। কিন্তু এখনো অনেক দুঃখ লাগে যখন মনে পড়ে আর কি, আব্বু সোফাটা কিনতে রাজি হয় নাই, আব্বু চাইছিল একটা আলমারি কিনতে। আর আলমারিটাও কাঠের আলমারি না, আলমারি কিনতেছিল ওই যে স্টিলের, ওইটাই তো সুকেস আলমারি এক না। আচ্ছা যাই হোক, সুকেস কিনতেছিল না, আলমারি কিনতেছিল, আলমারি কিনতেছিল যেটা হচ্ছে স্টিলের। শোকেস স্টিলের আছে, স্টিলের শোকেস আছে। ও আছে, মামুনও গেছিল, হ্যাঁ, আয়না দেওয়া স্টিলের শোকেস আব্বু কিনতেছিল। আর আমার পছন্দ, আমি চিন্তা করছি একটা সোফা, মানে একটা ভাব আছে না ভাই, মানে বড় লোকি ভাব আছে। এগুলো আগে মনে হইতো অনেক কিছু, এখন যদি এইসব তার দ্বারা হয় না। তো এই আব্বুর কথা মানে একবার আব্বু, আমার এখনো মনে আছে, আব্বু হচ্ছে যে ইসা আছে না, কি জানি কয়, নাসিনের কিনছে ওগুলো কি কয়, নাসিনের ঘরে যে কি ছিল খাট আর ই ছিল, ওটা কি খাট কয়, পার্টেক্স এর যে ইয়ে ছিল না, আব্বু একটা পার্টেক্স এর ইসের দিকে অনেকক্ষণ তাকায় ছিল, কি জানো এটা, সুকেস, গ্লাস দেওয়া পার্টেক্স এর সুকেস, অনেকক্ষণ আব্বু দাঁড়ায় গেছে ওটার সামনে, আর একটা স্টিলের সুকেসের সামনে। কিন্তু আমি সেখানে আমার নিজের, ছোট ছিলাম বুঝতে পারি নাই, হ্যাঁ, আমার সোফা লাগবেই লাগবে এরকম একটা অবস্থা। তো সেখানে সোফাই কিনি শেষ পর্যন্ত। এই সোফাটাই, যে সোফাটা আপনারা দেখেন সবসময় আমাদের ঘরে, এই সোফাটা ছিল সবসময়, এই সোফাটাই আমার জীবনের প্রথম ইনকামের সোফা, যদি সেটা এখন ধ্বংস শেষ শেষ অবস্থায় কিছু স্থানে আছে। দুইটা, একটা আছে না, এটা তো বাদ, বাইরে একটা আছে, এটা বাদ, দুইটা আছে। তোর ঘরে কয়টা? তো একটা আছে, আর একটা ঢাকা রাইখে আছে, মানে ওই যে 2-2-1 যেটা, হ্যাঁ ওইরকম, মানে একটা টু আছে খালি। হ্যাঁ, আর একটা অন যেটা ছিল এটা এখন এখানে আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে পানিতে, সিঁড়ির নিচে রেখে দিছিল। তো এই হচ্ছে আমার জীবনে প্রথম ইনকাম। কিন্তু এটা কিন্তু সফলতা না, যেটা আপনারা আগেই শুনলেন যে আমি কিন্তু ওই যে কি করে রে, 14,000 টাকা 7 মাসে, 14,000 টাকা ইনকাম, ওটা তো খুবই অল্প, তাই না? ওটা তো আর সফলতা না।
তো তখন আমি চিন্তা ছিলাম যে আসলে তখন কি করা যায় এই সোফা টোফা কেনার পরে। তো তখন আমি হচ্ছে তখন আপনারা জানবেন যে ইউটিউবে ইসলামিক ওয়াজ, হ্যাঁ, ইসলামিক ওয়াজটা মানে এত বেশি পরিমাণ মানুষ শুনতো তখন, হ্যাঁ, এখন যদি শুনেন হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে হচ্ছে ইলিয়াসুর রহমান জিহাদি, তারপরে মানে এরকম আমাদের মসজিদ ইমাম সাহেব দেখুন কত তাড়াতাড়ি আজান দেয়। আজান ভুলে গেছে নাকি? দেখেছেন কত অল্প সময় আজান দিতেছে। এটা আমাদের নতুন মসজিদের ইমাম সাহেব, নতুন আমাদের আগে ইমাম সাহেব না কিন্তু, হ্যাঁ, উনি মাদ্রাসায় পড়তে গেছেন। নতুন ইমাম সাহেব নিচে ছোট একবার, বয়স খুবই কম। আমি কদিন আগে ঘুরতেও গেছিলাম ওনার নিয়ে। আপনারা দেখছিলেন আমি নদীর পাড়ে ঘুরতে গেছিলাম এই কয়েকদিন আগে, সেখানে উনিও ছিল। তো ওনার কইছিলাম যে ভাই কেমনে এত তাড়াতাড়ি আজান দেন ভাই, নামাজ অনেক তাড়াতাড়ি পড়ে, এটা নিয়ে ওনারে বুঝাইতে হবে। হ্যাঁ, ছোট তো অনেক, আমি তারপর আপনি করে বলি, হ্যাঁ, অনেক ছোট আমার থেকে, তো অনেক ছোট। আমার থেকে কম হইলো মানে ওনার বয়স হবে 14 বছরের মতো, 13-14 বছর, অনেক ছোট আর কি। হ্যাঁ, বুঝতে পারতেছেন কত ছোট। যাই হোক, ও কি জানি কইতেছিলাম তাই না, তুই ভুলে গেছিস। সোফা কিনতে নেবে কি চিন্তা ভাবনা করবেন? সোফা কেনার পরে এরকম ভুলে গেল একটু। আর ওয়াজ মুক্তি ও আচ্ছা, হ্যাঁ, ওয়াজ মাহফিল যখন শুরু হইলো, যখন মানে তখন ওই অনেক বক্তা ছিল, হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াস রহমান জিহাদি, এরকম আরো অনেক বক্তা ছিল যাদের হচ্ছে তখন ওই 80% আসিফ হুজুর, হ্যাঁ, যে প্রেমের কথা বলে খালি মানুষদেরকে। তো এরকম ফালতু বক্তা ছিল না তখন, হ্যাঁ, তখন ভালো ভালো বক্তা ছিল, তাদের ওয়াজও ভালো ছিল তখন। ফালতুই হালায় ফালতু, হালায় কি কি ওয়াজ করে আমার খারাপ ভাবলে আপনি ভাবতে পারেন ভাই, আসিফ হুজুর কি ওয়াজ করে, ওর ওয়াজের উদ্দেশ্য কি, এটাই আমি বুঝি না ভাই, ওর জীবনের বা উদ্দেশ্য কি আমি এটাও বুঝি না। ওর কি দরকার এগুলো ওয়াজ করার, এগুলো ওয়াজের মধ্যে এগুলো দরকার আছে? কি কি কোন মুভিতে কি হয়েছে, পুষ্পা মুভিতে কি হয়েছে, কে কারে কেমনে প্রপোজ করতে হবে, মানে লাস্টে তো উনি এমন পর্যায়ে চলে গেছে, উনি একবারে লিমিট ক্রস করে ফেলছে, মানে যা ইচ্ছা তা বলা শুরু করে দিচ্ছে, মানুষ ওনার পছন্দ করা শুরু করছে চেহারা দেখা। এই অবস্থাটার কারণে মানুষ আসলে কি জানেন, অনেক বেশি প্রশংসা পাইলে মানুষ আউল হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। ওই দেখবেন যে বাংলাদেশে নতুন একটা ক্রিকেটে নতুন একটা ছেলে ঢুকলে খুব ভালো বোলিং করে, এরপরে মিডিয়া তারা নিয়ে এমন লাফালাফি শুরু করে, পরে ওই ছেলে যে আউল হইয়া, হ্যাঁ, সে যে টিভি অ্যাড করে, যেমন সাব্বির রহমানের কথা বলতেছি, খুব ভালো ক্রিকেটার ছিল, বাদ হয়ে গেছে একবারে, হ্যাঁ, অতিরিক্ত মাতামাতির কারণে। যাই হোক, কোনো কিছু অতিরিক্ত মাতামাতি করে ঠিক না, যাক ভাই ভুল হইলে মাফ করবেন, কিছু করার নেই, ওটা মনের কথা বলে দিলাম। তো তখন খুব ভালো ভালো বক্তা ছিল। তখন আমি চিন্তা করলাম যে তাইলে ইসলামিক ভিডিও তো করা যায়, হ্যাঁ। তো ইসলামিক ভিডিও করার জন্য এখন দুঃখের কিছু ঘটনা আছে রে ভাই, যত মনে করছেন যে একবার খুবই আনন্দের ঘটনা জীবনে, এরকম ঘটনা না ভাই, হ্যাঁ। তো ওয়াজ মাহফিল ভিডিও করবো কেমনে? প্রথমে হচ্ছে মাইক্রোফোন লাগবে, ক্যামেরা লাগবে, কারণ এটা মানে যায় যদি আপনি ভিডিও করতে যান মোবাইল নিয়ে, তা আপনার কোনো একে তো মূল্যায়ন নাই, আপনি তো মাইক্রোফোন লাগাইতে পারবেন না, ভালো সাউন্ড পাবেন না। তো তখন মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন নিলাম নিজের টাকা দিয়ে, কিন্তু ক্যামেরা কেমন নিজের টাকা দিয়ে নিবো বলেন? মানে কি বলবো ভাই, মানে 60,000 টাকা আমি আমার কাছ থেকে নিয়েছি, 60,000 টাকা, সেটা দিয়ে আমি একটা নিকন ক্যামেরা কিনছি, মডেলটা এখন মনে নাই। ক্যামেরাটা কিনে একটা ভিডিও করছি, মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি, আমাদের পটুয়াখালী সরি পটুয়াখালী তো না, বরিশালের ঝালকাঠি, ওখানে হচ্ছে ওনার বাড়ি। উনি আগে হিন্দু ছিল, তো ওনার একটা ভিডিও করে মিরপুর 10 নম্বরে গিয়া, তো সেখানে ভিডিও করে আসার পরে ভিডিওটা আপলোডও করলাম, সব ঠিকঠাক ছিল, শুধুমাত্র একটা ভিডিও করছি ভাই, হ্যাঁ, আর কয়েকটা এমনি গজল টজল ভিডিও করছিলাম নিজের গায়েতে। তো এটা ভিডিও করার পরে আমি মানে কয়েকদিন পরে বাসায় ক্যামেরাটা রাইখা মানে ভিডিও করে আসছি। তো ক্যামেরাটা রাখছি রুমের মধ্যে, আমি তখন একলা বাসায় থাকি, হ্যাঁ, আব্বুর সাথে রাগ করে, আব্বু ওই যে মানে এত টাকা আমার দিয়ে দিচ্ছে খালি খালি, হ্যাঁ, কারণ আমি 7 মাসে 14,000 ইনকাম করছি, এটা তো খুবই কম। তো আব্বু রাগারাগি করছে, পরে আমি মানে রাগারাগি করে মানে তখন ঘর থেকে বের করে দিচ্ছি, আমি নিজেই মানে আমি দেখাই দেবো এটা সেটা, ওই টিপিক্যাল বাঙালির অভ্যাস, যে আমি দেখাই দেবো টাকা ইনকাম করে বা সফল হয়ে দেখাই দেবো, সেই চিন্তা করে আমি একটা আলাদা ছোট্ট বাসা নিছি। 7,000 টাকা, ছোট বাসা বলতে 7,000 টাকা, কিন্তু আমার তো অবস্থা দেখেন, সেই ভাড়ার টাকা আমার বাপ মার কাছ থেকে নিতাম আমি, হ্যাঁ, কিন্তু রাগ করতাম তাদের সাথে। আবার দেখা গেল খাবারও বাসার থেকে আম্মু মানে দিয়ে দিত আমার কষ্ট করে, কিন্তু আমি মানে আব্বুর সাথে রাগ করতাম হুদাই আর কি, হ্যাঁ। তো যেটা বুঝতাম না, যেটা বললাম আগেই। তো এই ক্যামেরাটা এনে ভিডিও করে ক্যামেরাটা যখন রাখছি আমি ঘরের মধ্যে রাইখে দরজা আটকাইছি, সিটকিনি লাগাইছি জাস্ট, আমার দরজা যেরকম ওরকম দরজা ছিল ওই পাশে, সিটকিনি লাগাইয়া মানে 20 হাত দূরে হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, ওয়াশরুমে আমি গেছি, যাই খালি আমি হাত পাটা ভালো মতো ধুইছি,
আর প্রস্রাব করছি, হ্যাঁ প্রস্রাব করছি, হাত পা ধুইছে, তো যত সময় লাগে। আইসা দেখি কি ক্যামেরা নাই। তো ক্যামেরা নাই, আমি ভাবছি কি তা আমার মনে হয় আমার বন্ধু বান্ধব ছিল অনেক, বললাম না যাই তাদের সাথে অনেক ভিডিও টিডিও করতাম, ভাবলাম যে ওরা কেউ আইসা মনে হয় যে ফাইজলামি করে নিয়ে গেছে। হ্যাঁ, তা আমি সব বন্ধু বান্ধব কল দিলাম। মানে কি বলবো ভাই, মানে তখন বুকের মধ্যে জানি কেমন করতেছিল আমার, যখন দেখলাম ক্যামেরা নাই। মানে তখন আমার এত বেশি টেনশন হয় নাই, যখন আমি সবার ফোন দিছি বলতেছে কেউ আমার বাসায় আসে নাই, মানে হয়তো বা 3-4 মিনিটের ব্যাপার। মানে এরপরে ভাই আমার যে কেমন অনুভূতি হয়েছে, মানে এটা আসলে মানে কি বলবো, আমার সারা শরীর মনে হচ্ছে মানে নতুন ক্যামেরা, চিন্তা করেন 2-3 দিন ব্যবহার করা, 60,000 টাকা খরচ, লেন্স টেন্স সহ, মাইক্রোফোন চুরি হয় নাই কিন্তু ক্যামেরাটা চুরি হয়েছে, লেন্স সহ। মাইক্রোফোন একটা ছোট্ট মাইক্রোফোন ছিল, ওটাও লাগানো ছিল। মানে আমি আমার মানে এই হাত এরকম মুট করতে পারতেছিলাম না কেমন জানি, হ্যাঁ মানে শরীর এত বেশি দুর্বল হয়ে গেছিল আমার। আমি যে বাড়িওয়ালার বললাম, বাড়িওয়ালা দৌড় করে আসলো, কিন্তু মানে চোর তো চোরই ভাই। তো পরে একটা সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহটা আর কোনো মানে কিছু করতে পারিনি আর কি। হ্যাঁ, আমাদের আমার রুমের পাশেই হচ্ছে একটা মেস ছিল, মেসে হচ্ছে 7-8 জন পোলাপান ছিল, ওদের উপর একটা সন্দেহ হয়েছিল। তো মানে এই সন্দেহ হইলে কি লাভ ভাই, ক্যামেরা তো নিয়ে কেউ ঘরের মধ্যে রাখবে না, তাই না? কারণ সবাই জানে যে চেক করা হবে এটা ওইটা। এরপর আর কিছু করতে পারিনি। তো একটা বিশাল একটা ধাক্কা খাইছি ভাই, বুঝেন যে এত কষ্ট করার পরে আমি, যেখানে আমার ইনকাম খুব কম, 7 মাসে হচ্ছে 14,000 টাকা, সেখানে আমি মানে কেমনে এত টাকা ঘর থেকে নেই তাও তো বুঝেন। খালি শুধুমাত্র আমার মা বাবা বলে আমার দিছে, আরো অনেক কিছু দিছে যেটা আসলে কল্পনার বাইরে। আমার বাপ আমার যা দিছে তা আমার সন্তান আমি জীবন দিতে পারবো না বা দিবও না। হ্যাঁ, কারণ দেওয়া ঠিকও না, এরকম করে মানুষের মধ্যে পারা ঠিক না এত আল্লাহ দিয়ে, যেটা আমার বাপ মা করছে। তো এই বিশাল ধাক্কাটা খাওয়ার পরে, হ্যাঁ অনেকদিন মানে আমি আহত হয়েছিলাম একটু মানসিক ভাবে। কারণ ভাই কেমনে এটা আমি ভুলবো বলেন, নতুন একবার চকচকা ক্যামেরা, আর যেটা আমার দরকার, তখন আমি নতুন চ্যানেল শুরু করছি ইসলামিক ভিডিও করার। তো মানে অবস্থা খুব কাহিল ছিল। এরপরে আমি অনেক কষ্ট করে, একটা ইসলামিক ভিডিও করতে গেলে কত কষ্ট জানেন? আপনি ধরেন আপনি থাকেন হচ্ছে ঢাকা, কিন্তু আপনার তখন আমি মিথ্যা কথা বলবো না, তখন আমি ঢাকার মধ্যে ভিডিও করতাম, এটা মিথ্যা হতো না, তখন ঢাকার মধ্যে ভিডিও করতাম। তো ধরেন আপনি মোহাম্মদপুর থাকেন, আপনার হচ্ছে উত্তরা গিয়ে ভিডিও করতে হবে। হ্যাঁ, তো উত্তরা আমি যাইতাম, সেখান থেকে ভিডিও করতে করতে আসতে মানে রাত 12টা 1টা 2টা বেজে যেত। তখন এই রিস্ক নিয়ে এমনকি এমন হইতো যে আমি আমার বাসায় মানে আমাদের এলাকায় আসতে হইলে আমার মোহাম্মদপুর ঢুকতে ঢুকতে 4টা বেজে যেত। যদি মোহাম্মদপুর এই দিক থেকে ভালো আবার, আর মোহাম্মদপুরের সোর্স আছে শব্দ চেনা ছিল, এই জন্য ভয় পেতাম কম। আর হচ্ছে মানে মোহাম্মদপুর এমন একটা এলাকা, আপনি রাত 3টা বাজে আসলে আপনার মনে হবে না যে রাস্তাঘাটে মানুষজন নাই। এরকম অনেক এলাকা হয়তো আছে, কিন্তু মোহাম্মদপুর এরকম এর জন্য বিখ্যাত বলতে পারেন। আর রাত 12টার সময় যদি আপনি মোহাম্মদপুরে ঢুকেন, আপনার কোনদিন মনেই হবে না যে এটা মোহাম্মদপুরের রাত 12টা বাজছে, মানে এলাকা অনুযায়ী। আপনি তো পুরান ঢাকা গেলে তো আহ পুরান ঢাকা ওই জায়গাটার নাম ভুলে গেছি আমি, ওই জায়গায় ঢুকলে তো রাত সারা রাত দিন থাকে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এরকম করে হচ্ছে কষ্ট করে ভিডিও করতাম। তো এর ভিডিও করতে 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 তো অনেক বড় বড় বক্তাদের সাথে হচ্ছে পরিচিত হওয়া শুরু হয়, যেমন ইলিয়াসুর রহমান জিহাদি, হাফিজুর রহমান সিদ্দিকী। এরা তো বিখ্যাত ছিল, এই জন্য তাদের নামটাই বলতেছি। আর এরকম অনেক বক্তা ছিল। তো এটার সাথে পরিচয় হওয়ার পাশাপাশি ছোট ছোট বক্তা যারা ছিল, নতুন নতুন বক্তা, তারা হচ্ছে আমাদেরকে কল দিত, কল দিয়ে বলতো ভাই আমার একটা ভিডিও করে নিয়ে যান। সেখানে হচ্ছে হয়তো 2,000 টাকা দিবে, ভাড়াটারা বাদে 2,000 টাকা দিবে। এরকম একটা, এটা তো ভালো একটা ইনকাম ছিল আমার তখন। তো এই আমার প্রথম ইনকাম হয় শুরু, মানে হ্যাঁ ভালো ইনকাম। যেমন ধরেন আমি মাসে যদি 10টা ভিডিও করি, 10টা ভিডিও থেকে আমার 20,000 টাকা আসলো, পাশাপাশি আমার ইউটিউব থেকে ইনকাম আসতেছে হয়তো বা 10,000, 15,000, 20,000, তখন একটা ভালো অ্যামাউন্ট দাঁড়ায়। তেমন দাঁড়ানোর পরে আমরা আমরা ছিলাম খুবই নর্মাল বাসায়, হ্যাঁ এলাকার মধ্যে যেরকম বাসা থাকে, আর 5,000 টাকা 6,000 টাকা ভাড়া। তো সেখান থেকে আমি ফ্ল্যাটে প্রথমবার ঢুকি, ফ্ল্যাটে আমরা ওরা ভাড়া নেই। ফ্ল্যাটে ভাড়া নেই, তখন আমাদের ফ্ল্যাট ভাড়া ছিল কত ভাই, 12,000 নাকি 12 না 14,000 টাকা ছিল প্রথম যখন ফ্ল্যাট ভাড়া নেই। তো তখন আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করতো এই বিষয়ে, যে আমি হয়তো মা বাবার কিছু দিতে পারতেছি না, যেমন ধরেন সংসারে আমি কোনো টাকা দিতাম না, আমি আমার নিজের খরচ চালাইতাম। নিজে খরচ চালাইতাম না, আমি শুধুমাত্র বাসা ভাড়াটা দিতাম। হ্যাঁ, আর আমার খরচ আমি আম্মুর কাছ থেকে নিতাম। মানে আমি আমার শুধুমাত্র বাসা ভাড়াটা দিতাম আর কি, সবসময় এটা এমন হয়েছে। তখন ফ্ল্যাটে ঢোকার পর থেকে ফ্ল্যাট ভাড়াটাই শুধু আমি দিতাম, আর কোন মানে খরচ আমি দিতাম না। বাজার টাজার সব আব্বু আম্মু করতো, তারপর আমার টাকা পয়সা যা লাগতো সেটা আব্বু আম্মু দিত। তো এরকম করে জীবনের ইনকাম শুরু হয়। হ্যাঁ, তখন একটা ভালো ইনকাম শুরু হয়, মাসে 20,000 30,000 টাকা ইনকাম শুরু হয়, খুব ভালো। মানে সময়ের সাথে সাথে আম্মুর কাছ থেকে, আম্মু অনেক সবসময় দোয়া করতো। মা বাবার দোয়া ছাড়া আপনার জীবনে কিচ্ছু হবে না, এই হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, মা বাবার দোয়া নিবেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার যতটুকু পারবেন সুখী করার চেষ্টা করবেন, দুঃখী করার চেষ্টা করবেন না। সুখী না করতে পারেন, দুঃখী করবেন না। হ্যাঁ, যদি সফল হইতে চান জীবনে।
তো আমার জীবনটা ছিল অন্যরকম, কিন্তু মা বাবা অতিরিক্ত আদর করছে। এর কারণও আছে ভাই। এর কারণটা এই না যে আমারে খুব ভালোবাসছে, এর কারণ একটা আছে। কারণ হচ্ছে আমার আহ, মানে আমার আরো ভাই বোন ছিল অনেক, হ্যাঁ, যারা মারা গেছে। আমার বড় বোন ছিল, ভাই ছিল, ৫-৬টা ভাই ছিল, বোন ছিল, যারা ৭টা ৭টা ছিল, যারা সবাই মারা নাম্বার গেছে। যারা সবাই মারা গেছে ৭টা সন্তানের পরে আমি ৮ নাম্বার সন্তান। তো এই জন্য আমার প্রতি একটা ভালোবাসা ছিল বেশি, অনেক বেশি ছিল। এটার কারণ এইটা। অনেকে মনে করতে পারেন যে ভাই আপনার কি এমন আদর করছে, কারণ আদর অনেক বেশি করছে, অতিরিক্ত করছে। এর কারণ হচ্ছে এটা যে ৭টা সন্তানের পরে আমি গেছি, হ্যাঁ। তো আবার আমার কোনো ভাইও ছিল না, এই কারণে একটা আদর বেশি পেয়েছি যে আমি চলে গেলে আর হয়তো বা মানে ছেলে সন্তান কেউ থাকবে না, এই একটা বড় একটা কারণ আছে। আমারও কোনো সময় কোনো মানে দুঃখ বা মানে এরকম পাইতে দেয় নাই কোনো কিছু। এটা অনেক অনেক এটা হিস্ট্রি বলতে গেলে আরো মনে করেন আরো ৩-৪ ঘন্টা লাগবে যদি বলতে যাই মুখে খালি। যাই হোক, তো যখন আমার ভালো ইনকাম হয়, ২০-৩০ হাজার টাকা ইনকাম যখন শুরু হয়, তখন আমি ফ্ল্যাটে ছিলাম। দিন এমনি ভালোই যেতেছিল। কত কষ্ট করছি এটা শুনেন একটু। আমার একবার একটা ঘটনা বলি, তাহলে আপনার কষ্টের পরিমাণটা বুঝতে পারবেন। আমার একবার চাঁদপুর থেকে এক বক্তা ফোন দিছে যে ভাই আপনি আমার একটা ভিডিও করে নিয়ে যান, ইসলামিক ওয়াজের ভিডিও। তো আপনার আপনার আসা যাওয়ার ভাড়া আমি দিব, আর হচ্ছে খাওয়া দাওয়ার খরচ দিব, আর হচ্ছে আহ, 2টা ভিডিও করবেন, 2-4 হাজার টাকা দিব। হ্যাঁ, রোদের মনে না, 2টা ভিডিও করবে 1,500 টাকা করে, 3,000 টাকা দিবে, মানে একটু কম দিবে কারণ 2টা ভিডিও একসাথে করবে। তো সেখানে আমি কথা মতো গেলাম চাঁদপুরে লঞ্চ চড়ে। লঞ্চে যেতে 4 ঘন্টা সময় লাগে। তো যাওয়ার পরে ওনার মাহফিল ছিল রাতের বেলা, হ্যাঁ। রাতের বেলা কয়তলাতে, মানে চাঁদপুরে হয়তো ট্রেডিশন বলতে পারেন এটা। চাঁদপুরে মানে রাত 3টার সময় তারা ওয়াজ মাহফিল, তার মানে সিরিয়াল আসছে বক্তার, হ্যাঁ, যে বক্তা ভিডিও করতে নিছে আমার। তো আমি তো অবাক যে রাত 3টার সময় মানুষ বসে আছে, সেখানে বিরিয়ানিও দিবে, এই জন্য একটা হয়তো আর হইতে পারে। রাত 3টার সময় মানুষ ওয়াজ শুনতেছে। তো 4:30টার দিকে যখন ওয়াজ শেষ হইলো নামাজের আগে, তখন একটু কষ্টের কথা শুনেন। তখন হচ্ছে সবাই বিরিয়ানি দেওয়া শুরু করলো। বিরিয়ানি দিছে হচ্ছে ইতে করে, পলিথিনে করে। তো সবাই দেখি বিরিয়ানি নিতেছে, আমার লজ্জা করতেছিল যে পলিথিনে বিরিয়ানি কেমন নিবো, মানে এটা অহংকার না, লজ্জা। মানে কেমন আমি অন্য জায়গা থেকে আসছি ভাই, সেই জন্য আর কি কি যেন লজ্জা হয়েছে, আমি বুঝতে পারতেছি না। আর তখন বয়সও কম ছিল, লজ্জাটা বেশি ছিল। তো যখন পলিথিন দিছে আমি তখন বিরিয়ানি নেই নাই, বলছি, না না আমি খাবো না। হ্যাঁ, তো হুজুরের বাসায়ও খাওয়ার ব্যবস্থা করে নাই। কেন করে নাই এটা আমার এখন মনে নাই, হয়তো বা এটা ওনার ভুল। ভুল। আবার রাত রাত 4টার সময় একটা মানুষের খাওয়ানো, যদিও আমি তার মেহমান, আমার খাওয়ানো তো উচিত ছিল। আর ওটা কারণটা পুরোপুরি মনে নাই, কিন্তু আমার বিরিয়ানি দিছে সেটা আমি নেই নাই, মানে মাহফিল থেকে। হ্যাঁ, ওই হুজুর নিজেও দিতে চেয়েছে, সেটা আমি নেই নাই। তো না নেওয়ার পরে মজা আপনার কোনো কিছু না নিলে, মানে কোনো যখন দরকার হবে কোনো কিছু, লজ্জায় পরে আপনার মানে ছেড়ে দিবেন, ওটা নিবেন। না নিলে কি হবে শুনবেন। তো আমার মসজিদে থাকতে দিচ্ছে, মসজিদের মুয়াজ্জিনের সাথে। ওই মসজিদের ইমাম সাহেব বলছে ওই হুজুর, যে হুজুর ভিডিও করতে নিছেন। তো সেখানে আমি মানে ওই মসজিদের সাথে ঘুমানোর জন্য বসে আছি আমি, মানে ঘুমাবো হাত পা ধুয়ে একবারে, মানে রেডি ঘুমাবো। তো দেখি কি মুয়াজ্জিন সাহেব হচ্ছে, মুয়াজ্জিনের বয়স অল্প, আমার বয়স ছিল। তো সে দেখলাম ওই যে মানে পলিথিন খুলে বিরিয়ানি বের করছে। বাইরে বিরিয়ানির কেরানে আমার এত ক্ষুধা লাগছে, আমি নির্লজ্জ বেহের মতো আমি কই, ভাই আমি একটু খাই দেখি কেমন লাগে। মানে ক্ষুধার পরিমাণ এত বেশি, চিন্তা করেন। রাত তখন 4টা বাজে, 4টা বাজে, আমি তো দোকান খোলা পাবো না কোনো। হ্যাঁ, এরকম অবস্থার মধ্যে পরে উনি বলে, না না ভাই, না না, আসে আসে। পাক করে বিরিয়ানি খাইছি এক পলিথিনে এতটুকু। অনেক মজাও লাগছে আলহামদুলিল্লাহ। তো এরপরে ঘটনা হয়েছে কি, তো পরের দিনে হচ্ছে মানে দুপুরবেলা ওয়াজ ছিল। তো আমি এই ভিডিও টিডিও করছি। তো উনি বলতেছে কি, বক্তা যিনি হুজুর, উনি এসে আমার বলতেছে কি, ভাই আমার আরো একটা ভিডিও আছে, আপনি আরো করে যান, আপনার আরো 2,000 টাকা দিব। তখন আমি বললাম যে ভাই আমি আসলে মানে আর ভিডিও করতে পারবো না এখানে, আমার আরো মানে আমি তখন আরো একটা সিরিয়াল ছিল আমার, ওই আপনার মাওয়া ঘাটের ওই পারে, হ্যাঁ, ঢাকা থেকে এই পারে, ওটা বল শরীয়তপুরের দিকে। তো সেখানে আমার আর একটা ভিডিও ছিল। আমি বললাম যে না ভাই, ভিডিও করা কোনোভাবেই সম্ভব না, আমার আজকের মধ্যে ঢাকা যেতে হবে, ঢাকা যাই আবার কালকে আমার মানে আমি একটু রেস্ট নিয়ে তারপর আমার আবার ইতে যেতে হবে, মাওয়া যেতে হবে। তো উনি অনেক রিকোয়েস্ট করছে আমারে, আমি রিকোয়েস্ট রাখি নাই। তা আমি হচ্ছে তখন মানে পরের দিন আর কি, ওই দুপুরের ওই দিন থাকছিলাম আমি, মানে দুপুরটা থাকছি। এরপর উনি আমার রাখছে অনেক বুঝে টুঝে, আজ রাতে ভিডিওটা করে যান। কিন্তু রাতে ভিডিও করার আগে আমার তখন মনে পড়ছে যে আমার আসলে ভিডিও আরেকটা ছিল। তো তখন রাত 12টা বাজে পরের দিন। আমি সেই রাত 12টার সময় আমি বলি যে, না ভাই আমার থাকা যাবে না, আমার ভিডিও আরেকটা আছে, আমার খেয়াল ছিল না। তো এটা অনেক উনি রিকোয়েস্ট করলো, যেটা বললাম অনেক রিকোয়েস্ট করছে। তো আমি সেই রাত 12টা বাজে আমি রওনা দিছি, রওনা দিয়া আমি চাঁদপুরের লঞ্চ ঘাটে আসছি। আর যারা চাঁদপুর থাকেন তারা তো বুঝবেন, যারা চাঁদপুর গেছেন তারা জানবেন। তো লঞ্চ ঘাটে আইসা দেখি কি 2টা লঞ্চ দাঁড়ানো, হ্যাঁ, 2টাতেই লেখা ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম এরকম লেখা ছিল 2টাতেই। তো একটাতে ছিল একেবারে ভরা, মানে একেবারে ফুল, মানে একবারে মানুষ, মানুষ জায়গা হইতেছে না এরকম একটা অবস্থা। আর একটা ছিল একবারে খালি, একেবারেই খালি ছিল।
তা আমি চিন্তা করছি যেহেতু লাস্ট 12টা হচ্ছে লাস্ট লঞ্চ ছাড়ে, তো তাইলে যেটা ছাড়তেছে ওইটাই মনে হয় ভরা, যেটা ওইটাই তো লাস্ট ঢাকার। আমি মনে করি ওইটা উঠে গেছি, ওইটা তো জায়গা পাইতেছি না কোনো জায়গায়। পরে একেবারে ছাদে উঠছি, ছাদের একবার উপরে যেখানে ওই যে ধোঁয়া ধোঁয়া বের হয় যে ই থেকে, সেখানে উঠছি। উঠে আমি ভাই শীতকালের দিন বুঝছেন, আমি সুন্দর করে একবার সোয়েটার টোয়েটার গায়ে দিলাম, ব্যাগ থেকে বের করে ব্যাগটা এক সাইডে রাখলাম। ব্যাগের মধ্যে ক্যামেরা ছিল, তখন আমি আরো অনেক টাকা খরচ করে আবার ক্যামেরা কিনছিলাম, এটা বলতে ভুলে গেলাম আবার, দেখছেন। যাই হোক, অনেক টাকা খরচ করে আবার নতুন ক্যামেরা কিনছিলাম, প্রায় 70,000 টাকার মতো ক্যানন ক্যামেরা। তো কেনার পরে আমি মানে বললাম না, ব্যাগটা রাইখে আমি খালি মানে সোয়েটারটা গায়ে দিয়ে মানে ওই কান টুপি যেটা ছিল ওটা বাঁধতেছিলাম। ভাই দা এক লোকের জিজ্ঞাসা করতেছি, কই ভাই টাকা দিতে কতক্ষণ লাগবে কত? ওই লোক কয় ভাই এটা তো ঢাকা যাইবো না, এটা তো বরিশাল। ভাই রে ভাই, আমার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। আমি কি ভাই কি কন কহ ভাই, আমি কোনো মতে ব্যাগটালে দৌড়ে মানে মানুষ সিরিয়াল দিয়ে ইতে শুয়ে আছে মানে ছাদের উপরে, লঞ্চের ছাদের উপরে। আমি দৌড়া শুরু করলাম, দৌড়ে যেই মানে একবার মেইন গেটের সামনে আসছে, মানে দরজা লঞ্চের মাথার সামনে, সাথে লঞ্চের ছাইরা দৌড়ে গেলাম ওই কেরানির কাছে। কেরানি যাই করলাম, ভাই আমার একটু নামাই দেন। আলাই কিনলেখা নামায় নাই রে ভাই। মানে আপনি চিন্তা করেন, একটা মানুষ যাবে ঢাকা, সে যদি উল্টা পথে আইসা পড়ে বরিশাল, বরিশাল তখন কিন্তু যাইতে অনেক সময় লাগতো, হ্যাঁ 5-6 ঘন্টা সময় লাগতো বরিশাল থেকে ঢাকা আসতে। আবার তো আমার মানে টেনশনে আমার মানে অবস্থা খুব কাহিল হয়ে গেছে, যারা আমার এত ঢাকা যে রেস্ট নিয়ে তারপরে আমার উল্টো আমার মাওয়ার ওই পার যাওয়ার কথা। এখন আমি কেমনি কি করবো, আমি মানে এত দুঃখী হয়ে গেছি, আমি কান্না করে দিছি একবারে। হ্যাঁ, কান্না করে দিয়ে আমি তো সারা রাত ঘুমাইতে পারতেছি না, আমি কি করবো। আমি এখানে আসতেছি, ওখানে চার দোকানের সামনে যদি চা খাইতেছি, মানে আমি এত টেনশন ছিলাম। দেখি কি এর মধ্যে একটা লঞ্চ আইসা মানে একটা লোকের নামাই দিয়ে গেছে, ঢাকার লঞ্চ। সেই লঞ্চটা মানে বরিশাল থেকে ঢাকা দিতেছে না, কোথা থেকে ঢাকা দিতেছে, মানে সেই লঞ্চটা আইসা লঞ্চের সাথে বাড়িতে থামাইছে সেখানে একটা লোকে নামাই দেওয়ার জন্য। মানে বিশ্বাস করবেন আমার কি অবস্থা, আমি নিচতলায় ছিলাম, নিচতলা থেকে আমি ওই লঞ্চের উপরে আমার ব্যাগটা রাখছি, ব্যাগটা রেখে রিস্ক নিয়ে উঠাও ধরছি, সাথে সাথে ওই লঞ্চ ছেড়ে দিছে। মানে আমি কান্না করে চিল্লে বলতে, ভাই আমার নিয়ে যান, ভাই আমার নিয়ে যান, মানে এরকম কান্না করে দিছি একবারে। আর মানুষও সবাই মানে চিল্লে করে দিচ্ছে, ভাই আর নিয়ে যান ভাই, কিন্তু লঞ্চ ছাইরা মানে আমি উঠতে পারিনি। আমি যদি 2 তলায় থাকতাম তাহলে আমি 2 তলাতে উঠতে পারতাম খুব সহজে, যেখান থেকে ওই লোকটা নামাই দিছে। কিন্তু আমি চিন্তা করছি লঞ্চ দাঁড়িয়ে আমি কোনো মতে রিস্ক নিয়ে উঠতে পারবো। আর তখন আমি প্রথম বুঝতে পারিনি যে লঞ্চটা আসলে কোথায় যাবে। যখন মানুষ জিজ্ঞেস করতে তখন আমি যতদিন বুঝছি যে এই লঞ্চ দেখা যাবে, ততক্ষণ লঞ্চ ছাড়া শেষ। হ্যাঁ, কিন্তু তারপর রিস্ক নিয়ে উঠে ধরছিলাম, কিন্তু পারিনি আসলে, কারণ পড়লে পানির মধ্যে পড়তাম ভাই, বুঝতে পারতেছেন। এবার মাঝ নদীতে, এটা কিন্তু কোনো ঘাট দেওয়া ছিল না। তো এরকম করে পরে কোনো মতে তো সারা রাত টেনশনে কাটাইলাম। পরে সকালবেলা হচ্ছে আমি কোন জায়গায় যে নামছি, এটা আমার জায়গাটার নামটা এখন পুরোপুরি মনে নাই। আমি একটা জায়গায় নামছি, আমি সবাই মানে অনেকে আমার দুঃখ ভাই, মানুষের দুঃখ মানুষ বুঝে ভাই। বাংলাদেশের মানুষ যতটাই অমানুষ হোক, অনেক মানুষ হচ্ছে অমানুষ, কিন্তু মানুষ এই দেশে মানুষের পরিমাণই বেশি অমানুষের চাইতে। হ্যাঁ, মানুষের পরিমাণই বেশি, তাদের মধ্যে মানুষ তো আছে আসলে। তো মানুষগুলো আমার দুঃখ বুঝতেছিল, বলতে ভাই তাহলে আপনি এই জায়গায় নেমে যান, এই জায়গা থেকে আপনি মাওয়া দিতে পারবেন, মাওয়া থেকে ঢাকা যাবেন। তা আমার অবস্থা খুব, যখন আমি বললাম যে আগে আমার অবস্থা তো কাহিল, হ্যাঁ টেনশনে। পরে নামলাম সেখান থেকে আমি একটা হুন্ডা ভাড়া নিলাম 350 টাকা, সেই জায়গা থেকে 350 টাকা লাগছে খালি মাওয়া যেতে। তো সেই মাওয়া থেকে গেলাম সেই মানে আর এক বক্তার বাড়িতে। মানে কি বলবো ভাই, আসলে মানে জীবনে অনেক কষ্ট করতে হয় সফল হইতে গেলে। হ্যাঁ, তো এরপরে যে এখন এরপর তো আমি অনেক দিন ধরে আমি ইসলামিক ভিডিও করছি। হ্যাঁ, ইসলামিক আমার এমন কোনো বক্তা নাই যারা আপনারা বাংলাদেশের তো বক্তাকে চিনেন, প্রায় সবাই আমার চেনা, সবাই পরিচিত। সবার বাসায় গেছি। তারপর হচ্ছে মানে অনেক বক্তা তো অনেক আদর করতো, এমনও আদর করছে বক্তারা। আমার ভিডিও এই ইসলামিক ভিডিও কেমন শেষ করছে সেটাও বলবো আমি। তো এই বক্তারা এত আদর করতো যে মাহফিলে যাওয়ার পরে কমিটিকে বলতো যে এই কিন্তু আমার ভাই। হ্যাঁ, এরকম বলতাম, এমন বক্তারা এমন ভাবে বলতো যে এই আমার বড় ভাই, যদিও তার থেকে বয়স অনেক ছোট। মানে কইতো ভাই এই কিন্তু আমার বড় ভাই, ভাই এর যত্ন নিয়ে আমার যত্ন না নিলেও, এরকম করে বলে দিত। তো খুব সমাদর পাওয়া যেত, যারা ইসলাম ভিডিও করে তারা এই দিক থেকে খুব সমাদর পায় আর কি। হ্যাঁ, যদি এই জিনিসটা সমস্যা একটা হয়েছে এটা বলবো না। এরকম করতে করতে একদিন হচ্ছে আমি কেমন ভিডিও ভরা বাদ দিই, ইসলামিক ভিডিও সেটা একটু বলি। এরকম করতে করতে একদিন হচ্ছে মানে আমার সিলেট সুনামগঞ্জ থেকে এক বক্তা ফোন দেয়, ওনার হচ্ছে 4টা বয়ান থাকবে, 4টা ওয়াজ ভিডিও করতে হবে। হ্যাঁ, তো উনি আমার হচ্ছে মানে বলতেছে 4,000 টাকা দিবে। তো অনেক কথায় কথায় মানে 5,000 টাকায় ঠিকঠাক হয়েছে। হওয়ার পরে আমি সিলেট সুনামগঞ্জ এই প্রথম যাওয়া আমার। হ্যাঁ, এর আগে সিলেট এত দূরে যাইনি। সিলেট যাইতে অনেক সময় লাগে ঢাকা থেকে। তো ঢাকা থেকে বাস টাসে চড়ে হুজুরের সাথে এক জায়গায় দেখা হইলো, আমার জায়গার নাম এখন পুরোপুরি মনে নাই। এক জায়গায় দেখা করলাম ওনার সাথে, নরসিংদী দেখা করলাম বোধহয়। হ্যাঁ, নরসিংদী বোধহয়, নরসিংদী ড্রিম হলিডে পার্ক যেখানে, ওদিকে একটা এলাকায় দেখা করলাম ওনার সাথে বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে হচ্ছে খালি পেটে আমি গেছি। যাওয়ার পরে সেখানে বললো, হুজুর বললো ভাই কি খাবেন খান। তা
তা আমি কি খাবো, ওখানে যাই দেখি যে পুরি টুরি আছে, খালি পুরি খেয়েছি মনে হয় কয়েকটা। আর একটা কাজ করছি, একটা আইসক্রিমের মতো, একটা দই আইসক্রিম, হ্যাঁ দই আইসক্রিম নামটা মনে নাই, লেখা দই কিন্তু আইসক্রিমের মতো, ওইটা আমি খাইছি পুরি খাওয়ার পরে, খালি পেটে, খালি পেটে তেলের পুরি আর আইসক্রিমটা খাইছি। আর বাসেরও সিট পাইছি একেবারে বাসের শেষে, একেবারে বাসের শেষে, একবার লাস্ট যে সিটটা, ওই সিটে। তো সেখানে বসতেছি, বিশ্বাস করবেন কিনা আমি জানি এরকম ঘটনা কারোর সাথে ঘটছে কিনা একটু বলবেন আমারে, মানে এমন যে জাগিয়েছিল, আমি জাগিয়েছি একবারে, মানে মাথায় বাড়ি খেয়েছি সে বাসে। আসলে এই ঘটনা আমার সাথে ঘটছে, কেমনে ঘটছে আমি জানি না ভাই, জানি না কারো ঘটলে একটু বলবেন। এত জোরে বাস চলতেছিল। তো যখন দুপুর 12টা হচ্ছে, সেই আমরা বাস চড়ছি ঢাকা থেকে, নরসিংদী যেটা বললাম ওখান থেকে সিলেট যাইতে যাইতে, মানে ওই যে লাফালাফি করতেছে, একে তো আমি লাফাইতেছে খালি, বাস পিছনের সিটে বসা, মানে আমার পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, একে তো গ্যাস্ট্রিকে পেট ফুলে রয়েছে একেবারে প্রথম কথা, আর হচ্ছে মানে কেমন জানি অস্থির লাগতেছে, হ্যাঁ মানে, মানে ওয়াশরুমের বিয়ে আসতেছে, মানে আমার বাথরুম যাওয়া লাগবে এই অবস্থা, এরকম ব্যথা করতেছে পেটের মধ্যে। তো বাসও চলতেছে, বাস থামে না, বাস কোনো জায়গায় থামায় নাই। আমার জানার মধ্যে তো মানে অত সময় লাগে না, কিন্তু বিশ্বাস করবেন না, 14 ঘন্টা সময় লাগছে আমার, মানে ইতে যাইতে, মানে সিলেট যাইতে বাসে, ঢাকা থেকে, নরসিংদী থেকে। আমি জানি না এটা কেন হয়েছে, মানে অনেক জ্যাম ছিল, এটা ঠিক, অনেক জ্যাম ছিল, মানে এত সময় লাগে কিনা আমি জানি না, মানে অনেক জ্যাম ছিল, মানে জ্যাম এত ছিল, এমন হয়েছে যে একটা জায়গায় 1 ঘন্টা দাঁড়ায় ছিল। এটা কি জন্য হয়েছে আমি জানি না, কিন্তু জ্যাম ছিল অনেক বেশি। তো মানে একটু পরে যেতে একটু শহরের মতো, আমি কই ভাই আইসে উঠছি, কয় না ভাই এখন আসেনি, মানে হুজুর আমার খালি বসে আছে, ভাই একটু কষ্ট করেন, ভাই একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। এখন একটু কষ্ট কেমনে করুম ভাই, 14 ঘন্টা, কেন জানি না আমি ভাই, বাস কি থামায় না কেমন জানি না, একবার ওই বাস থামায়নি 14 ঘন্টার মধ্যে। যেখানে ওই জ্যামে ছিল তো, জ্যামে তো কোনো গ্যারান্টি নেই যে কখন ছাড়বে। আর ওই বক্তা আসলে নতুন বক্তা বলে ভাই কোনো মতে মাহফিল মিস করা যাবে না, মানে উনি আমার হাত ধরে রাখছে। মানে আমার লাস্ট যখন সিলেটে পৌঁছাই, মানে সিলেটের এরিয়ার মধ্যে ঢুকি, তখন আমার মনে হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী ভাই, আমার মনে হচ্ছে মরে যাবো মনে হয়, মানে আমার এমন মনে হচ্ছে মানে বাস থেকে লাভ দিব একবারে, এত কষ্ট আমার হয়েছে পেটের মধ্যে। কিন্তু ওই লোক আমার অনেক মানে ই করে রাখছে, কিন্তু ওই উনি রাখলে কি আমার, আমি চিন্তা করলাম যে ভিডিও তো করা, মানে সত্যি হতে জানে তখন আমার, আমি কাজ করলে ভালো মতো করার চেষ্টা করি, আমি চিন্তা করছি না ভিডিও তো আমি করতে আসছি, আমার তো একটু করে যাওয়া লাগবে, কারণ এটা ইনকামের ব্যাপার। তো এরকম চিন্তা করে আমি কষ্ট করে রয়েছি, কিন্তু কষ্ট করে রইলেও আমার শেষ মুহূর্তে যখন সিলেট বললাম সিলেট পৌঁছাবো, তখন আমার মনে হয়েছে মরেই যাবো মনে হয় এখন, মানে আমার সিলেট, মানে আমার বাস থেকে লাভ দেওয়া লাগবে এরকম একটা অবস্থা। কিন্তু উনি আমার মানে যদি বলেন আপনার দেখুন এই যাইছে পড়ছে, এরকম একটা অবস্থা আছে না, মানে আপনি দেখবেন ছোটবেলায় কারোর সাথে গেলে দেখবেন যে বলতো এই তো আইসে পড়ছি, চলো এই হাইটা যেতেছি, এই আইসে পড়ছি। আপনি বলবেন না গাইতে যাবো না, যেতে পারতেছি না, আপনি বলবেন না এই তো উই দেখা যায়। তো উনিও আমার এরকম ভুং ভাং বুঝে রাখছে। তো যখন হচ্ছে সিলেট যেয়ে যখন নামছি নিচে, হ্যাঁ তখন আমার মানে পেট ফুলে গেছে ঠিকই, কিন্তু আমার মানে ওয়াশরুমের কোনো, বাথরুম যেতে পারতে, মানে বাথরুম আসতেছে না এখন আর, মানে কেমন জানি মনে হচ্ছে পেট ফুলে রয়েছে। আর তখন আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইও না, আর জানিও না গ্যাস্ট্রিক কি সেটাও আমি জানতাম না তখন, হ্যাঁ গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইলে এটা কমবে এটাও জানতাম না। আর তখন রাত বাজে 12টা, হ্যাঁ যাই দেখি সব বন্ধ, একবার নিস্তব্ধ, কিন্তু বাথরুম যাইতে পারতাম, কিন্তু বাথরুমে ব্যাগে আসতেছে না, এরকম একটা অবস্থা। পরে ওনার মানে একবারে, সিলেটে আপনারা যারা চিনবেন তারা একটু বলবেন কোথায়, এটা আমার এখন পুরোপুরি খেয়াল নাই। সিলেটের যেখান থেকে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, একবার পাহাড় আছে, হ্যাঁ ইন্ডিয়ান বর্ডারের পাহাড়, সেইখানে হচ্ছে আমি গেছিলাম ভিডিও করতে, বিশাল একটা মাঠ, সেই মাঠ পার হয়ে মোটরসাইকেল করে হচ্ছে অনেক দূরে যাওয়া লাগছে সেই গ্রামের মধ্যে, একেবারে মানে সামনের দিকে দাঁড়াইলে পাহাড় দেখা যায় বিশাল, আর ইন্ডিয়ান বর্ডার দেখা যায়। এটা কোথায় একটু আমার বলবেন, হ্যাঁ আমার এখন পুরোপুরি মনে নাই সিলেটের কোথায়, মানে যে জায়গায় ওরকম আছে সেখানে হচ্ছে আমি গেছিলাম। তো এই আমার জীবনের কুত্তা নাকি না তাই? উম, পাইতেল লাগতেছে ভাই, আমি তো ডরাইছি। এ ডরাইছে এবার তুমি এমন একটা মানুষের মতো করে মানুষ যখন কান্দে না আমাকে পাইতাল লাগতো ভয়ে, যেদিন যারা গেছে সেদিন। দেখি প্রথমবার শুনলাম, যাক। তো এই এই হচ্ছে আমার মানে এই ইসলামিক ভিডিও বন্ধ করে দিচ্ছি আমি এরপরে, বন্ধ করে দিছি, মানে বাবা একটু থামো, কথা বলে কিন্তু দেবো না। তো বন্ধ করে পাইতে লাগছে আসলে ভাই, পাতে শিয়াল। এবারে কুত্তা বললেন যাই হোক, তো আচ্ছা তোরা ওদিক খেয়াল বাদ দিয়ে কথাটা শোন। তো যখন আমি বুঝলাম যে না আমার দিয়ে আর ভাই ভিডিও হবে না, কারণ আমি যে শিক্ষক বললাম না, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো একবারে, মানে চিন্তা করেন কখন একটা মানুষের মনে হইতে পারে যে আমি মরে যাবো এখন, এরকম অবস্থা আমার হয়েছে। এরপর আমি ইসলামিক ভিডিও বাদ দিয়ে আমি আমার এক বন্ধুরে হচ্ছে মানে আমার ভিডিওগুলো করার জন্য রাখি। তো ওর বেতন তখন আমি ঠিক করি বাবা, তো আমার ওই বন্ধুর বেতন ঠিক করি যে ও শুধুমাত্র ভিডিও করে আনবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে বক্তাদের সাথে যাবে,
সেখানে যে আমি যেরকম ভিডিও করতাম ওরকম ভিডিও করবে, সেখানে হচ্ছে ওরে আমি 10,000 টাকা বেতন দিব, হ্যাঁ, প্রতি মাসে। তো ওর আবার সিস্টেম ছিল অন্যরকম। ও সিস্টেম বলতেছে যে আমার প্রতি মাসের মানে বেতন দিলে হবে না, ওর হচ্ছে ওর কিস্তি আছে, সেজন্য ওর ভাঙে ভেঙে বেতন দেওয়া লাগবে, সপ্তাহে 2500 টাকা করে, হ্যাঁ, এরকম করে ওরে ভাঙে ভেঙে বেতন দিতে হবে। তা আমি রাজি হয়েছি। তো এরকম করে ভিডিও করতেছি, হঠাৎ করে ইউটিউবের একটা সমস্যা হয়েছে। তখন ইসলামিক ভিডিও যারা করতো, মানে যারা ইসলামিক ভিডিও করতো, মাহফিল ভিডিও করতো, সবার একসাথে মনিটাইজেশন অফ হয়ে গেছে, মানে টাকা ইনকাম করা বন্ধ হয়ে গেছে একবার সবার। মানে এটা কি কারণ তখন আমরা বুঝতে পারি নাই, হ্যাঁ, একবার সবার একসাথে বন্ধ হয়ে গেছে। তো একসাথে বন্ধ হয়ে যাওয়ার পরে মানে তখন আমার চ্যানেল অনেক বড় চ্যানেল ছিল ভাই, মানে কি বলবো, আমার 3 লাখ সাবস্ক্রাইবার তখন আমার ইসলামিক ভিডিও চ্যানেলে, হ্যাঁ। আর ইসলামিক অঙ্গনে আমার অনেক পরিচিত, তখন সবাই চিনে আমার নাম, আমার চ্যানেলের নাম বললে আমার সবাই চিনে ফেলতো, হ্যাঁ, এরকম একটা অবস্থা ছিল। তো তখন খুবই মানে কঠিন অবস্থা হয়, এমন অবস্থা হয় যে আমি তখন ওই ফ্ল্যাটে ছিলাম বললাম। তো ফ্ল্যাটে আম্মুরও বলছে, আম্মু আমি তো এখন ফ্ল্যাটে ভাড়া দিতে পারবো না। আর নানু অনেক সবাই মানে আমার নানু কান্না করে দিচ্ছে শুনে, আম্মু কান্না করছে যে আমার চ্যানেল থেকে আমার ইনকাম হবে না, হ্যাঁ, মানে আমার ইনকাম বন্ধ, সোজা কথা। তো পরে আমি কি করব, পরে আমি মানে অনেক টেনশনে ছিলাম। টেনশন থাকার পরে মানে চিন্তাও করতেছিলাম যে এখন এটা থেকে রিকভার কেমনে করা যায়, চ্যানেল ঠিক কেমনে করা যায়। তো আমি চেষ্টা করছি, চেষ্টা করে কিছু হয় নাই। তো 1 মাস তো প্রথমে গেল, সেখানে অনেক টাকা ব্যয়, বুঝেনি তো, 14-15 হাজার টাকা একটা ফ্যামিলির, মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ভাড়া দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমার ইনকাম ছিল বলে আমি ভাড়া দিতে পারছি, আমি তো ভাড়া দিয়েছি কিন্তু অন্য কিছু করতে পারিনি, মানে সংসারে কোনো খরচ দিতে পারিনি, কারো কোনো জামা কাপড় কিছুই দিতে পারিনি, শুধু ভাড়াটাই দিছি। তো এই অবস্থায় আমার মানে ইনকাম যখন বন্ধ হয়, তখন হচ্ছে আমি হঠাৎ চিন্তা করি যে তাহলে কি করব। পরে একদিন একটা ভিডিও আমার সামনে, আমি কিন্তু কোনো ইউটিউবারদের দেখে হচ্ছে আমি ভিডিও শুরু করিনি, খাবার ভিডিও যেটা হাঙ্গি বালকের, হাঙ্গি বালকের নামও আমার নিজের আবিষ্কার করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত জ্ঞান দিছে। সেখান থেকে হচ্ছে মানে আমার যে হাঙ্গি বালকের ভিডিও করা, এটা করছি কেমন আমি বলি, কোনো ইউটিউবার না, তবে একটা লোক হচ্ছে একটা ভিডিও করছিল যে 1 কেজি চাউলের ভাত আর হচ্ছে ডিম বোনা, মানে এরকম একটা, বা চিকেন কিরকম একটা ছিল। উনি হচ্ছে এই ভিডিওটা করে, আমি সম্ভব হলে স্ক্রিনের উপরে সেই ভিডিওটা দিয়ে দেবো আমি আপনাদেরকে, আহ, যে দেখতে পারবেন আপনারা যদি ভিডিওটা আমি পাই। তো এই ভিডিওটা দেখে হচ্ছে আমি চিন্তা করতে আমিও তো একটা এরকম ভিডিও করতে পারি। তখন আমরা তো ইউটিউবে আবার অভিজ্ঞতা হয়ে গেছে। এর আগে অনেক কাহিনী আছে, সব তো বলা সম্ভব না, সব বলতেও পারিনি, ভুলো মানে মনেও থাকে না, এখন মনে পড়তেছে অনেক কিছু। যাই হোক, তো এইভাবে হচ্ছে আমার মানে খাবার ভিডিও, যখন আমি খাবার ভিডিও শুরু করলাম, তখন আমি ওই যে 1 কেজি চালের ভাত যে লোকটা ভিডিও করছে, আমিও সেমই, আপনারা দেখছেন এই ভিডিওটা, আমি একলা ভিডিও করছিলাম, প্রথম একটা ভিডিও, অনেক আগের একটা ভিডিও, 1 কেজি চালের ভাত, যারা যারা দেখছেন কমেন্ট করবেন। তো সেখানে আমি ওই ভাত পুরো খাইতে পারি নাই, হ্যাঁ, কারণ আমার তো অভ্যাস নাই, হ্যাঁ। তো খাইতে পারি নাই, পরে এরকম করে আমার ভিডিও শুরু হয়। এরপরে আমি 100 যে চকলেট রোল, হ্যাঁ, ওইরকম একটা ভিডিও করি। তো সেটা হয়তো খাইতে পারি না, পুরো মনে নেই। তো এরকম করে হচ্ছে ভিডিও করা শুরু হয়। এর পরের কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় বলছি। তো এই হচ্ছে আমার জীবনের ঘটনা, হ্যাঁ। আপনারা যারা আমার ব্যাপারে জানতে চান, তারা আশা করি এখন অনেক কিছু জানতে পারছেন, যেটা আসলে আমি সবসময় বলা সম্ভব হয় না। তো বলে দিলাম। তো যতটুকু বললাম যে এতটা ইজি ব্যাপার না, যেটা আপনি আমার ব্যাপারে কমেন্ট করেন যে ভাই খালি বসে বসে ভিডিও করেন, এত যদি সহজ হইতো ভাই তাহলে সবাই করতে পারতো, হ্যাঁ, এতই সহজ হইতো। এটা মোটেও এত সহজ বিষয় না, হ্যাঁ, এটার পিছনে অনেক কষ্ট, পরিশ্রম, অনেক কিছু আছে, যেটা আপনাদের সবকিছু আমি বলবোও না, আর বলা সম্ভবও না, হ্যাঁ। অনেক কথা গোপনে আছে, যেগুলো মনের মধ্যে আছে, সবকিছু শেয়ার করা যায় না, হ্যাঁ। কিছু কথা আছে যেগুলোর সাথে থাকে শুধু মা বাবার সাথে বলা যায়, যেগুলো আল্লাহর সাথে বলা যায়, হ্যাঁ, ওগুলো আল্লাহর সাথে বললাম, মা বাবা নাই, দুঃখের কথা যেগুলো, হ্যাঁ, এত সহজ না ভাই অনলাইন ইনকাম করা, সেখানে টিকে থাকা এত সহজ না, হ্যাঁ। দোয়া করবেন, আল্লাহ এখন ডাল ভাত যা খাইতেছি আলহামদুলিল্লাহ, এখন দেখেন এই যে বাড়ির কাজ করতে পারতেছি না, কারণ হচ্ছে এখন তো টাকা ইনকাম ওরকম হয় না, হ্যাঁ, যেরকম মানে হইলে আমার সাবস্ক্রাইব যদি থাকতো অনেক বেশি, হ্যাঁ, তাহলে হয়তো বা অনেক বেশি ভিউজ হইতো, অনেক বেশি টাকা ইনকাম হইতো, কিন্তু এখন সাবস্ক্রাইবারই খুব কম, যার কারণে ইনকামটা ওরকম খুবই কম, হ্যাঁ। কিন্তু এখন বাইসে আছে আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। গ্রাম, যদি গ্রাম না হইতো এটা, তাইলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত, হ্যাঁ। কারণ শহরে এখন আমরা 14,000 টাকা ভাড়া দিয়ে থাকতে পারতাম না, এই হচ্ছে প্রথম কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মা মনে শেষ মরার আগে আল্লাহ এই জন্যই করাইছে, 14,000 টাকা ভাড়া দিয়ে আমরা জিন্দিগি তো এখন শহর থাকতে পারতাম না, সেই অবস্থা নাই, হ্যাঁ। তো এখন যাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি, গ্রামের মধ্যে খরচ কম, হ্যাঁ। যেমন ধরেন আমি এখন এই গত গত 1 সপ্তাহ ধরে আমি বাজারে যাই না, হ্যাঁ। তো না গেলেও আমার সমস্যা হয় না, মানে মোটামুটি চলে যেতে পারি আর কি, হ্যাঁ, শাক পাতা এটা সেটা যে কোনো ভাবে চলে যেতে পারি, বাজারে যাওয়া লাগে না। কিন্তু ঢাকা থাকলে প্রতিদিন বাজারে যাওয়া লাগতো, আর প্রতিদিন বাজারে গেলে খরচ তো আপনারা জানেন। যাক, এই হচ্ছে কথা। তো গ্রামে থাকার কারণে আসলে আমরা বাইসে আছি এখনো আলহামদুলিল্লাহ, ভালো মতো খাইয়া পুরো বাইসে আছি। ও, তো সব জেনে ফেললেন আপনারা, আজকে কেমন লাগতেছে, কি মনে হইতেছে এখন? খুবই সহজ,
যাক, সহজ মনে হলে কিছু করার নাই ভাই। যেটা বললাম, অনেক কথা যেগুলো আরো কষ্টের কথা আছে, যেগুলো আমি তো আল্লাহ ছাড়া কার কাছে বলবো না এখন আর। এত সহজ না ভাই। হ্যাঁ, আমার চ্যানেল কয়েকবার এমন হয়েছে যে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়ছে। হ্যাঁ, পরে আমার অনেক বড় চ্যানেল মানে একবারে বাদ হয়ে গেছে। আমার প্রায় মানে কি বলবো 50,000 টাকা সহ, হ্যাঁ, আমার চ্যানেল বাদ হয়ে গেছে, এরকম ঘটনা করছে। ওগুলো তো আর এখন বলার কি আছে ভাই, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এতখানি বলছে, এগুলো কি শুনবেন, কে কে শুনছেন শেষ পর্যন্ত এটা একটু আগে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যাক, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখো ইনশাল্লাহ আবার আগামীকালকে সুন্দর একটা গ্রামীণ ব্লগ নেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।